একজন দুর্ধর্ষ জেলার অবসরের পর পরিবার নিয়ে খুব সাধারণ জীবন কাটায়। হঠাৎ একদিন তার এসিপি ছেলে নিখোঁজ হয়ে যায়। এরপর জেলার তার ছেলেকে উদ্ধার করতে পূর্বের ভয়ঙ্কর রূপে ফিরে যায়। কারা তার ছেলেকে কিডন্যাপ করে, কিভাবে তার ছেলেকে উদ্ধার করে, সেই দুঃসাহসিক গল্প নিয়ে আমাদের আজকের সিনেমা। 2023 সালে মুক্তি পাওয়া সুপারস্টার রজনীকান্তের অসম্ভব অ্যাকশন মুভি জেলার। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে দারুণ টুইস্ট। আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কৃতজ্ঞতা রইল। মুভির কাহিনী দক্ষিণ ভারতের একটি মন্দির থেকে শুরু হয়, যেখানে একজন পুরোহিতকে হত্যা করা হয়েছিল এবং আসল মূর্তিটি সরিয়ে সেখানে একটি নকল মূর্তি বসানো হয়। পুলিশ তদন্ত শুরু করলে এক পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় মূর্তিটি নকল, কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলে, আমরা এই বিষয়ে পড়তে চাই না। যদি গ্রামবাসীরা এ সম্পর্কে জানতে পারে তাহলে এটি আমাদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, তাই শুধু একটি মার্ডার মামলা ফাইল করো। এরপর দেখা যায় একটি ছোট ছেলে গ্রামের বাইরে একটি নির্জন জায়গায় যায়। তারপর সেখানে আন্ডারগ্রাউন্ডে একটি গোপন পথ দিয়ে একটা ঘরে ঢুকে যায়। তখন এই সিনেমার মূল ভিলেন বর্মাকে দেখতে পাই। সেখানে বর্মা তার 3জন লোককে উল্টো করে ড্রামের উপর ঝুলিয়ে রেখেছিল। তাদের অপরাধ ছিল যে তারা বর্মাকে একটি পুরান অ্যান্টিক মূর্তি দিয়েছিল। যদিও প্রকৃত অপরাধী একজন, তবুও এই 3জনকে শাস্তি দেওয়া হচ্ছিল। তারা সবাই বলতে থাকে, আমাদের ছেড়ে দাও, প্রকৃত দোষীকে ধরো। কিন্তু বর্মা বলে, যদি আমি আমার ব্যবসায় ছাড় দিই তাহলে অন্যরা আমাকে হালকাভাবে নিবে, তাই তোমাদের 3জনকে একসঙ্গে শাস্তি পেতে হবে, কারণ আমি 100% প্রফেশনাল। এরপর দৃশ্যপটে আসে গল্পের প্রধান পান্ডিয়ান পরিবার, যেখানে আমরা দেখতে পাই একটি ছোট ছেলে যার আমার মতো ছোট একটি ইউটিউব চ্যানেল আছে। সে ভিডিও করার জন্য অপেক্ষা করছিল আর তার দাদির সাথে কথা বলছিল। ছেলেটি তার দাদিকে বলে, তুমি জানো ইউটিউব চ্যানেল চালানো কত কঠিন? প্রথমত রেকর্ডিং হচ্ছে না, আর তার উপর তুমি আমাকে বিরক্ত করছো। তাড়াতাড়ি আমার ক্যামেরাম্যানকে ডাকো। এই ক্যামেরাম্যান হচ্ছেন মুথুয়েল পান্ডিয়ান, অর্থাৎ সুপারস্টার রজনীকান্ত, আমাদের আজকের সিনেমার হিরো, সেই ভয়ঙ্কর জেলার। এই ছোট ছেলেটি তার নাতি। তারপর তারা বাইরে গিয়ে ভিডিও শ্যুট করছিল। আজ তারা ইউটিউব দর্শকদের দেখাবে কিভাবে গাজর চাষ করা হয়, কিন্তু জেলার বলে, স্যার এটা ঠিকভাবে হচ্ছে না, পোশাকটা একটু বদলাই তাহলে পারফেক্ট লাগবে। এরপর সে ছেলেটিকে একজন কৃষকের পোশাক পরিয়ে দেয় এবং ভিডিও তৈরি করে। ভিডিওতে দেখানো হয় গাজর কিভাবে মাটির নিচ থেকে তোলা হয়। এদিকে একজন ব্যক্তি যে জেলারকে শীষ দিয়ে ডাকে এবং জেলারকে অস্ত্র দেখিয়ে তার সঙ্গে যেতে বলে, তখন জেলার তার সাথে যায়। তারা ভেবেছিল জেলারকে অপহরণ করে নিয়েছে। এরপর দেখা যায় একটি মিষ্টির দোকান, যেখানে নিচতলায় বিক্রি চলছিল এবং উপরে মিষ্টি তৈরি হচ্ছিল। সেই সময় এসিপি অর্জুন সেখানে আসে গ্যাংস্টার শিনুর কাছে। তিনি বলেন, কিছুদিন আগে এই মন্দির থেকে একটি পুরাতন অ্যান্টিক মূর্তি চুরি হয়েছে, যা আমি জানি তুমি চুরি করেছো। এতে শিনু জবাব দেয়, ওই মূর্তিটি প্রথমে এই গ্রাম থেকে চেন্নাই গেছে, তারপর চেন্নাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে সিঙ্গাপুর, আর সিঙ্গাপুর থেকে ক্যালিফোর্নিয়া। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের নেটওয়ার্ক কত বড়। তাই আমার পরামর্শ, তুমি নিজের জীবন বাঁচাও এবং আমাদের থেকে দূরে থাকো। তখন অর্জুন বলে, আমি তোমাদের কাউকেই ছাড়বো না, আর প্রথমে তোমাকেই ধরা হবে। এরপর শিনু বলে, আমরা তোমার বাবাকে কিডন্যাপ করে নিয়েছি, তুমি যদি তোমার বাবাকে ফেরত চাও তাহলে এই কেস থেকে সরে যাও। তখন অর্জুন বলে, শুনেছি মানুষ ভুল করে বিড়াল ছেড়ে বাঘ ধরে, আর তুমি তো বিড়াল ছেড়ে ডাইনোসর ধরে বসে আছো। উনি যদি জানতে পারে তুমি তার ছেলেকে হুমকি দিয়েছো তাহলে তোমাকে তাসের মতো 52 পিস করে ফেলে দিবে। সব একসাথ করে তোমাকে চিনতেই 10 দিন লেগে যাবে। তখন শিনু তার লোকেদের ফোন করে বলে ডাইনোসরের হাত কেটে আনতে, কিন্তু তখনই বিগ ডাইনোসর জেলার কল ধরে এবং বলে, তোমার লোক সবাই শুয়ে আছে, এখন কেউ উঠবে না। আমার ছেলেকে বলো না যে আমি তোমার লোককে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, শুধু বলো তার বাবা একদম ঠিক আছে। যদি আমার ছেলে সত্যিটা জানে তাহলে সে ভয় পেয়ে যাবে। তখন অর্জুন বলে, তোমার যদি নিজের হাড়ের প্রতি মায়া থাকে তাহলে ভালোভাবে সব বলে দাও, না হয় পুলিশ স্টেশনে নিয়ে যাব। এরপর শিনুকে পুলিশ স্টেশনে নিয়ে কয়েকদিন ধরে তাকে নির্যাতন করা হয়। এরপর সন্ধ্যায় যখন অর্জুন বাড়ি ফিরে তখন ডিপার্টমেন্টের লোকেরা সেখানে আসে এবং জেলার সাহেবকে বলে, আপনার ছেলে খুবই ডেঞ্জারাস, সে বড় বড় মানুষের সঙ্গে ঝামেলা করছে, আমাদের অনুরোধ দয়া করে তাকে এগুলো থেকে দূরে রাখুন। এখানে আমরা জেলারের সুখী পরিবারকেও দেখতে পাই, যেখানে রয়েছে তার স্ত্রী বিজয়া, তার ছেলে অর্জুন, অর্জুনের স্ত্রী মীরা এবং তাদের একমাত্র ছোট ছেলে। তখন আমরা জেলারের গলায় একটি লকেট দেখতে পাই। সেটি সম্পর্কে সে বলে, অর্জুন যখন ছোট ছিল তার দাঁত ভেঙেছিল, তখন সেই দাঁত দিয়ে এটি বানানো হয়েছিল। একদিন জেলার বাজার করে আসছিল, তখন বিমল হঠাৎ করে তার সামনে এসে গাড়ি ব্রেক করে। তখন জেলার বলে, তুমি কি আমাকে মেরে ফেলবে? বিমল উত্তর দিল, গাড়ি আজ পর্যন্ত 120 বার তোমার সামনে এসে ব্রেক করেছে, একদিন ঠিক মেরে দিব, কারণ তুমি একদিন আমাকে তোমার বাড়ির সামনে গাড়ি পার্ক করতে মানা করেছিলে। তুমি এটা মনে রেখো, কারণ আমি তোমাকে ছাড়বো না। কিন্তু জেলার এসব কথায় কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি সেখান থেকে চলে যায়। সেদিন অর্জুন বাড়ি ফেরেনি। রাত গিয়ে পরের দিন সকাল হয়ে যায়, তাও সে ফিরে আসে না। জেলার তখন ডিপার্টমেন্টে ফোন করে জিজ্ঞাসা শুরু করে, বিভিন্ন জায়গায় খোঁজ
নিয়েও পাওয়া যায় না। তারপর জেলার কমিশনারের সঙ্গে দেখা করতে যায়। কমিশনার বলে সে একটি বড় মামলার তদন্ত করছিল, কিন্তু হঠাৎ নিখোঁজ। আমরা পুরো টিম তাকে খুঁজতে ব্যস্ত, তার খোঁজ পেলেই আমরা আপনাকে জানাবো। জেলার বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই ওই 3 জন রয়েছে। সে শিনুর কাছে যায় এবং জিজ্ঞাসা করে আমার ছেলে অর্জুন কোথায়, কিন্তু শিনু বলে আমি কিছু জানি না, আমার সঙ্গীদের জিজ্ঞাসা করো। সেখানে একজন বলে আমি মল্লিকার সঙ্গে ছিলাম। তখন সবাই তাকে নিয়ে মজা করে, সবাই টেনশন করছিল। তখন পুলিশ এসে জেলারকে জানায় স্যার এই ঘটনার সঙ্গে বড় বড় মানুষ জড়িত। সত্য হলো অর্জুন আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে জেলার প্রচণ্ড রেগে যায় এবং রাতের বেলা সে ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে বের হয়। রাস্তায় বিমলকে পেয়ে তাকে সঙ্গে নিয়ে যায়। এরপর সে সরাসরি শিনুর জায়গায় পৌঁছে যায়। সেখানে শিনুকে প্রচণ্ড মারধর করার পর সে জানতে পারে এই গ্যাংয়ে শিনুর উপরে বর্মা আর অর্জুনকে গায়েব করার মূল হোতা সে। এখন ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে জেলার শিনুকে খুন করে। এরপর তাকে একটি বস্তার মধ্যে ভরে গাড়ি থেকে নদীতে ফেলে দেয়। পরের দিন জেলার তার নাতিকে নিয়ে স্কুলে যায়। স্কুলের সামনে তার নাতি আইসক্রিম খেতে চায়। তখন একটি টেম্পো থেকে তার নাতির গলা বরাবর কোপ দিতে নিলে জেলার নাতির মাথা নিচের দিকে চেপে ধরে তাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই বর্মা জেলারকে ফোন করে বলে আজ তুমি বাঁচিয়েছো, কিন্তু তাকে তুমি কতবার বাঁচাবে? একবার দুবার? আমি তাকে 100 বারে হলেও মেরে ফেলবো। বর্মার এই কথা শুনে জেলার খুব টেনশনে পড়ে যায়। এরপর সে রাতের বেলায় বর্মাকে ফোন করে বলে দেখো আমি তোমার লোকটাকে মেরেছি, কারণ সে আমার ছেলেকে মেরেছে। প্রতিশোধ এখানেই শেষ। এখন দয়া করে আমার পরিবারকে আর বিরক্ত করো না। কিন্তু বর্মা হেসে বলে না জেলার, প্রতিশোধ এখনো পুরোপুরি শেষ হয়নি। সব পরিবারে বড়রা আগে মরে, কিন্তু তোমার পরিবারে এটা নিচ থেকে শুরু হবে। প্রথমে তোমার নাতি, তারপর তার মা, এরপর শাশুড়ি, শেষে তোমাকে মারবো। এরপর জেলার এক মদের দোকানে বসে মদ খাচ্ছিল। ঠিক তখনই সেই গুন্ডাটিও সেখানে আসে, যে সকালে তার নাতিকে কোপ দিতে চেয়েছিল। তারা অন্য পাশে বসে জেলারকে খেপানোর চেষ্টা করছিল। আসলে তারা তো জানে না এই জেলার কতটা ভয়ঙ্কর, ইনোসেন্ট ফেসের আড়ালে কে আছে। জেলারের মদ খাওয়া শেষে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখন গুন্ডাগুলো তার পিছু নিল আর পিছন থেকে উল্টাপাল্টা কথা বলতে লাগলো। হাঁটতে হাঁটতে জেলার বিমলের গাড়ির কাছে আসে এবং সেখানে গাড়িতে রাখা রামদা নিয়ে এক কোপে তাদের একজনের মাথা কেটে ফেলে দেয়। এরপর সে বলে তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমার ছেলেকেও, এখন তোমার মাথাই নেই। তারপর অন্যজনকেও মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন জেলার বলে আমাকে একবার ডাক্তার দেখাতে হবে, কারণ আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। যেদিন থেকে অর্জুন হারিয়ে গেছে সেদিন থেকে আমি ভীষণ অস্থির। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে আজকাল অনেক অপরাধী এখানে আসে, নকল মানসিক অসুস্থতার ফর্ম তৈরি করে, তারপর অপরাধ করে পালিয়ে যায়। তুমি তো নিশ্চয়ই এমন কোনো অপরাধ করনি। কিন্তু জেলার শান্তভাবে বলে আমি ইতিমধ্যে 3 জনকে হত্যা করেছি, এমনও হতে পারে চতুর্থ খুনটা তোমাকে করব। আমি জানি তোমার একটি পরিবার শহরে থাকে আর একটা শহরের বাইরে, তাই আমাকে সাহায্য না করলে ভাবো আমি কি করতে পারি। তখন ডাক্তার বলে আর কিছু বলা লাগবে না, আপনি আমার বড় ভাই, আপনি যা বলবেন আমি তাই সাহায্য করব। জেলার তখন বলে আমি কিছু কাজে শহরের বাইরে যাচ্ছি, আমার পরিবারকে এখানে 3-4 দিন নিরাপদে রাখতে হবে, তারা যেন বুঝতে না পারে, আর তাই আমি ফিরে আসার আগ পর্যন্ত আমার পরিবারের দেখাশোনা করবে। এরপর জেলার বিমলকে নিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেয় তার এক পুরনো বন্ধু নরসিংহের সাথে দেখা করতে। তার বাড়িতে ঢোকার পথে একটা ছেলে তাকে না চিনে আটকে দেয়, সেই জন্য নরসিংহ তাকে ফ্যানের সাথে উল্টো ঝুলিয়ে ফ্যান চালু করে দেয়। নরসিংহ জেলারকে বলে তুমি যে সময় জেলার ছিলে আমার সাজা কমিয়ে দিয়েছিলে এবং বলেছিলে ভালো পথে চলতে, আজ তুমি এখানে এসেছো, এর মানে নিশ্চয়ই বড় কোনো ব্যাপার ঘটেছে। তখন জেলার বলে আমার কিছু লোক লাগবে। নরসিংহ তার দেহরক্ষীদের দিয়ে দেয়, তারা বেস্ট শুটার। এরপর তারা সবাই মিলে বর্মার একজন লোককে জিম্মি করে তথ্য নেয় এবং বর্মার মূর্তির ট্রাক আটকে রাখে। এদিকে বর্মা হাসপাতালে যায় যেখানে জেলারের পরিবার ছিল এবং ডাক্তারকে ভয় দেখিয়ে জেলারের পরিবারের কাছে পৌঁছে যায়। এরপর বর্মা জেলারকে ভিডিও কল করে বলে তুমি কি ভেবেছিল শহর থেকে 150 কিলোমিটার দূরে গিয়ে আর পরিবারকে নিরাপদে রেখেছ? এখন আমি তোমার পরিবারকে মারবো। প্রথমে আমি ভেবেছিলাম তোমার পরিবারকে একে একে মারবো, কিন্তু এখন আমার রাগ অনেকটাই বেড়ে গেছে, তোমার সামনে সবাইকে একসঙ্গে খতম করব। যখনই সে দরজায় লাথি দিবে তখন জেলার বলে 1 সেকেন্ড দাঁড়াও, তোমার জিনিস আমার কাছে আছে যার দাম প্রায় 10 কোটি টাকা, কি বলো ধ্বংস করে দেব? শুধু এগুলো না, মঙ্গলবার তোমার যে মাল পাঠানো হবে সেটি আটক করব, তারপর শুক্রবার যেটা যাচ্ছে সেটাও আটক করব। যদি তোমার মাল বাঁচাতে চাও তাহলে আমার পরিবারকে ছেড়ে দাও, তবে যাওয়ার আগে 10 টাকা ভিক্ষা চেয়ে নিতে হবে। বন্ধুরা একবার ভাবো, এত বড় এক গ্যাংস্টার যার দাপট পুরো শহরেই নয় সারা ভারত এবং বিদেশেও আছে, আর সে 10 টাকা ভিক্ষা চাইতে বাধ্য হচ্ছে। তখন বর্মা ও জেলারের সাথে একটা চুক্তি হয়, বর্মা জেলারের পরিবারকে ক্ষতি করবে না আর জেলার তার ব্যবসায় কোনো বাধা দেবে না। সেখান থেকে এসে তার 3 জন লোককে উল্টো ঝুলিয়ে ড্রামে ফেলে দেয় এবং সালফিউরিক অ্যাসিড ঢেলে মারে, কারণ তাদের জন্য মূর্তির ট্রাক ধরা খেয়েছে। কিন্তু রাতের বেলা বর্মার মাথা খারাপ হয়ে যায়, তাই সে তার লোকজনকে জেলারের বাড়িতে হামলা করতে পাঠায়। এদিকে জেলার আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখে,
দেখে সব দিক থেকে জানালা খুলে দিয়ে পরিবারের সবাইকে ডাইনিং টেবিলে বসিয়ে সব খুলে বলে। তখন জেলার বলে, আমার ছেলের প্রতিশোধ নিতে আমি ইতিমধ্যেই 3 জনকে মেরে ফেলেছি। এখন কিছু লোক আমাদের হামলা করতে আসবে। তোমরা এখানেই বসে থাকো, কোনো নড়াচড়া করা যাবে না। এদিকে বর্মার পাঠানো লোকেরা এসে ঘরে ঢুকে যায়, কিন্তু জেলার যে শুটারগুলো আগে থেকেই ভাড়া করে রেখেছিল তারা একে একে তাদের গুলি করে মেরে ফেলে। বিজয়া এবং মীরা তাদের চোখের সামনে মরদেহ দেখে। তারা অবাক হয়ে যায় আর ভাবে যে মানুষ এত সাধারণ মানুষ ছিল, সে কিভাবে এমন একটা সিংহ হয়ে উঠল। আজ তারা জেলারের ভয়ঙ্কর রূপ দেখল। পরের দিন সকালে বর্মা কামদেবকে ফোন করে বলে, তুমি যে লোকগুলো পাঠিয়েছিল তারা কি লড়াই করতে জানতো? তারা সবাই মারা গেছে। কামদেব বলে, যদি তুমি আগে বলতে কাকে মারতে লোক পাঠাচ্ছ তাহলে আমি সেখানে কখনোই তাকে পাঠাতাম না। তখন বর্মা বলে, একজন সাধারণ লোককে মারতে এত ভয় পাও কেন? তখন কামদেব বলে, তুমি দেখো একজন সাধারণ মানুষ, কিন্তু আসলে সে একজন অবসরপ্রাপ্ত জেলার। যতটা সম্ভব তার থেকে দূরে থাকো। এবার বর্মা বলে, আমি পাঞ্জাব থেকে সিকান্দারকে ডেকে 100 গুন্ডা পাঠিয়েছি যারা জেলারকে শেষ করে ফেলবে। তখন কামদেব বলে, সিকান্দারকে ফোন করো। কিন্তু যখন বর্মা সিকান্দারকে ফোন করে, সিকান্দার তার ফোন কেটে দেয়। এরপর কামদেব 15 বছর আগের কাহিনী বলে। তখন কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। তিহার জেলে কয়েদিরা নিজেদের মধ্যে মারামারি করছিল। যখনই জেলার ঢোকে সবাই চুপ হয়ে লাইনে দাঁড়িয়ে যায়। কারো শার্ট ছিঁড়া, কারো কানে আঘাত লাগে, কারো মাথা ফাটা। তখন জেলারের আদেশ ছিল তাদের 2 সপ্তাহ দিনে একবার খাবার দেওয়া হবে এবং মাত্র 2 ঘন্টা ঘুমানোর সুযোগ থাকবে, তাও দাঁড়িয়ে। তখন সিকান্দার বলে, আমরা তোমার নিয়ম মানবো না, কারণ এটি কোনো রুলসে নেই। এরপর জেলার রেগে গিয়ে সিকান্দারের কান কেটে নেয় এবং বলে, এখানে শুধু আমার নিয়মই চলে। যে নিয়ম মেনে চলে আমি তার সাথে নিয়ম মেনে চলবো, আর যে নিয়ম মানবে না তার সাথে এমন করব। এদিকে জেলে বসে থাকা এক গুন্ডা জেলারকে হুমকি দেয়, তুমি কি ভেবেছো আমি এই শহরে 30টা এমএলএ পকেটে রাখি? আমি একটা ইশারা দিলেই তোমার পরিবারকে শেষ করে দেবে। তখন জেলার ফোনটা দিয়ে বলে, ঠিক আছে কল করো, দেখি কত দূর পারো। তারপর সে কল দিয়ে বলে, কিন্তু যাদেরকে সেই গুন্ডা ডেকেছিল জেলারের লোকেরা পথে তাদের গাড়ি বোম মেরে উড়িয়ে দেয়। এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে। জেলার বর্মাকে মারতে তার আস্তানায় যায়। সেখানে সিকান্দারের 100 লোক আগে থেকেই ছিল, যাদের বর্মা পাঠাতে বলেছিল যাতে তাদের দিয়ে জেলারকে মারতে পারে। কিন্তু জেলার সেখানে আসলে তারা সবাই জেলারের পিছনে চলে আসে। তখন বোঝা যায় আসলে লোকগুলো বর্মার জন্য নয়, জেলারের জন্য পাঠানো হয়েছে। তখন জেলার গিয়ে বর্মাকে এক লাথি দিয়ে মাটিতে ফেলে পা দিয়ে চেপে ধরে। তখন বর্মা ভিডিও কল দিয়ে জেলারকে দেখায় তার ছেলে বেঁচে আছে, যে এখন বর্মার হাতে বন্দি। এ কথা শোনার পর জেলারের চোখে জল চলে আসে এবং সে বর্মাকে ছেড়ে দেয়, কিন্তু অর্জুন এখনও তার কাছে। তখন বর্মা জেলারকে একটা শর্ত দেয়। বর্মা বলে, শহরের আদিনারায়ণ মন্দিরে একটি খুব পুরানো এবং মূল্যবান মুকুট আছে। যদি তুমি সেটা আমাকে এনে দাও তাহলে আমি তোমার ছেলেকে তোমার হাতে তুলে দেব এবং তারপর তুমি তোমার পথে যাবে, আমি আমার পথে যাব। কেউ কাউকে বিরক্ত করবে না। তখন জেলার শর্ত মেনে সেখান থেকে চলে আসে। এরপর সে তার এক বন্ধুর কাছে যায়, যে একজন বড় প্লট ব্যবসায়ী। জেলার তার পুরো সত্যটা তাকে বলে। তখন সে বলে, আদিনারায়ণ মন্দিরের মুকুট একটি জাতীয় সম্পদ। এখন পর্যন্ত যারা তা চুরি করার চেষ্টা করেছে আজ সবাই জেলে বসে আছে। এমনকি সেটি দেখতে গেলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির স্বাক্ষর দরকার। এর জন্য আরও 5 জনের অনুমতির প্রয়োজন, যার মধ্যে আছেন অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকার, রামদেব বাবা এবং গুরু গোপীনাথ। এছাড়াও ব্লাস্ট মোহনেরও স্বাক্ষর দরকার। ব্লাস্ট মোহন সিনেমা ভালোবাসে। এছাড়া সে নায়িকা কামনাকে ভালোবাসে, কিন্তু কামনা আবার পরিচালককে ভালোবাসে। এই ত্রিভুজ প্রেমের সুযোগ নিয়ে পরিচালককে ব্ল্যাকমেইল করে ব্লাস্ট মোহনকে দিয়ে তারা আদিনারায়ণ মন্দিরের মুকুট চুরির শুটিং করানোর পরিকল্পনা করে, এই সুযোগে যেন আসল মুকুট চুরি করতে পারে আর বর্মাকে দিয়ে তার ছেলেকে ফেরত আনতে পারে। তারা পরিকল্পনা অনুযায়ী এখন এই লোকেরা পরিচালককে বলে, আমাকে ঠিক আদিনারায়ণ মন্দিরের মতো একটি মডেল বানাতে হবে এবং তোমার সিনেমার প্রধান নায়ক অর্থাৎ ব্লাস্ট মোহনকে বলো আসল মুকুট চুরি করে এনে এখানে নকলটি রেখে দিতে। এখন যেহেতু ব্লাস্ট মোহন সিনেমার অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং সব কিছু, তার একটি ভালো বাজেট ছিল, তাই প্রথমে তারা স্বাক্ষরের মাধ্যমে মন্দিরে ঢোকে, আসল মুকুটটি দেখে, পুরো লোকেশন দেখে এবং ঠিক সেই মতো একটি নকল মন্দির তৈরি করে। এদিকে জেলার আর একজন লোক যার নাম ম্যাথিউ তার সাথে দেখা করতে যায়। সে 15 বছর আগে তিহার জেলে ছিল। জেলার তার কাছ থেকে অনেকগুলো অস্ত্র নেয়, যেমন গান, গ্রেনেড, স্নাইপার্স অ্যান্ড ব্লু প্রুফ জ্যাকেট। এরপর প্ল্যান অনুযায়ী সিনেমার শুটিং শুরু হয় এবং এখানে ব্লাস্ট মোহন এর কাজ ছিল আসল মুকুট চুরি করা এবং সেখানে নকল মুকুট রেখে দেওয়া। এরপর তারা ক্যামেরাম্যানের সাহায্যে সিসি ক্যামেরার ফুটেজ পরিবর্তন করে সেখানে আসল মুকুটের ক্লিপটি পরিবর্তন করে নকল মুকুটের ক্লিপটি দিয়ে দেয়। যখন খবর আসে সিবিআই জানায় যে আদিনারায়ণ মন্দিরের মুকুট চুরি হয়েছে, তখন সিবিআই এর লোকেরা ব্লাস্ট মোহনের বাড়িতে গিয়ে বলে, ভাই তুমি তো চুরি করেছো। কিন্তু ব্লাস্ট মোহন বলে, আমরা তো সিনেমার সেট বানিয়েছি, এখানে মন্দিরটা নকল, মুকুটও নকল এবং নকল মুকুটটি আসল মুকুটের বদলে বসানো হয়েছে। কিন্তু সিবিআই বলে, কিভাবে আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ আদিনারায়ণ মন্দিরের আসল মুকুট পুনেতে পাঠাতে হবে পরীক্ষার জন্য।
আসল না নকল তা জানার জন্য। এদিকে যখন তারা মুকুট নিয়ে যাচ্ছিল তখন জেলারের লোকেরা তাদের উপর হামলা করে এবং সবাইকে মেরে মুকুটটি ছিনতাই করে বর্মার লোকেদের মাধ্যমে সরাসরি পাঠিয়ে দেয় এবং কল করে বলে যেন তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তখন সবথেকে মজার জিনিসটা দেখা যায়, আসলে সব কিছুই আগে থেকে পরিকল্পিত ছিল। এত সব কিছু করা হয়েছে যেন একটা আসল মুকুট হিসেবে তাদের ভরসা দেওয়া হয়। যে মুকুটটি তারা বর্মার কাছে এত কিছুর পর পাঠিয়েছিল তা আসলে একটি নকল মুকুট ছিল, আসল মুকুট কখনোই চুরি হয়নি। এরপর বর্মা মুকুট দেখে খুব খুশি হন এবং অর্জুনকে মুক্তিও দেন। তবে এখানে আসে সিনেমার মূল টুইস্ট। তখন অর্জুনের দৈত্য চরিত্র দেখা যায়। অর্জুনের কিডন্যাপ হওয়া ছিল অর্জুনের একটি পরিকল্পনা। তখন অর্জুন বলে, মুকুট পেয়ে তোমার এত খুশি হয়ে লাভ নেই, কারণ আমার সহযোগিতা ছাড়া তুমি এটি কোথাও নিতে পারবা না। আর আমার বাবা তোমাকে এটি দিয়েছে মানে এটা ফিরিয়ে নেবার পরিকল্পনাও তার আছে। তার একটাই দুর্বলতা, সেটা হলাম আমি। এটা কাজে লাগিয়ে আমি তোমাকে হেল্প করতে পারি। যদি তুমি আমাকে 50% শেয়ার দাও তাহলে লাভ সবার। মুকুটে একটা ছোট্ট ক্যামেরা লাগানো ছিল, সেটা দিয়ে জেলার ঘরে বসে সব দেখছিল। এটি দেখে সে খুব কষ্ট পায়। এরপর বর্মা তার মুকুট পেয়ে অর্জুনকে মুক্তি দেয়। জেলার অর্জুনকে অন্য একটা ঘরে নিয়ে যায় আর অর্জুনকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিছু বলতে চাও নাকি? তখন অর্জুন বলে, আমি তো সব বলে দিয়েছি। পরের দিন অর্জুন তার বাবাকে বলে, এসব নিয়ে তুমি ডিপার্টমেন্টকে কিছু বলো না, কারণ তারা যদি জানে এই কেস তুমি সলভ করেছো তাহলে ডিপার্টমেন্ট আমাকে ক্রেডিট দিবে না। এদিকে বর্মা মুকুটটি পরীক্ষা করে জানতে পারে এটি নকল। তখন সে তার লোকগুলোকে মেরে দেয়। তারপর সে অর্জুনকে তার গোপন স্থানে ডেকে পাঠায় আর বলে, তোমার বাবা প্রতারণা করেছে। যে মুকুটটি পাঠিয়েছে তা নকল এবং সেখানে ক্যামেরা ছিল যার মাধ্যমে তোমার বাবা সব জেনে গেছে। এখানে অর্জুন বলে, যদি সে নকল মুকুট পাঠাতে পারে তবে আমাকে এখান থেকে নিবার জন্য একটি টিমও পাঠাতে পারবে। তখন কামদেব, ম্যাথিউ এবং সিকান্দারের লোকেরা একসাথে সেখানে আক্রমণ করে এবং জেলার একে একে সবাইকে মেরে শেষে বর্মাকে তার স্টাইলে ড্রামে ঢুকিয়ে অ্যাসিড ঢেলে মেরে ফেলে। এরপর জেলার এবং অর্জুন নির্জন জায়গায় বসে জেলার অর্জুনকে প্রশ্ন করেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কিন্তু অর্জুন বলে, বাবা আমি জানি তুমি পুরো সত্যটা জানো, কিন্তু এটা আমার দোষ না। তুমি তোমার জীবন সততার সাথে কাটিয়েছো, কিন্তু আমি সৎভাবে কিছুই পাইনি। আমি ছোট ঘরে থাকি এবং গরিবের মতো জীবনযাপন করি। আমি চাই না ওভাবে জীবনযাপন করতে, তাই আমি এটা করেছি। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন জেলার বলে, তুমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে আত্মসমর্পণ করো। কিন্তু সে তাতে রাজি না হয়ে জেলারকে বলে, আমরা দুজন এটা জানি, দুজনের একজন যদি না থাকে তাহলে কেউ এটা কোনোদিন জানবে না। তখন নিজের বাবার দিকে গুলি ধরে। সেই বাবা যিনি ছেলের প্রতিশোধ নিতে এত কিছু করেছিলেন, সেই জেলার যিনি ছোটবেলা থেকে তাকে মানুষ করেছে, এখন তার ছেলে তাকেই গুলি করতে চায়। জেলার তখন একটা ইশারা দিলে দূর থেকে তীক্ষ্ণ শুটার অর্জুনকে গুলি করে, এতে অর্জুন মারা যায়। জেলার সবসময় অর্জুনের ভাঙা দাঁতে সেই তাবিজ গলায় পড়তেন আর সে সেই তাবিজটি ফেলে দেয়। এর মধ্যেই দুর্দান্ত এই সিনেমাটি শেষ হয়। এই ভিডিওটি এবং সিনেমাটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত গুড বাই।